নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই প্রিয় চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো এবং গল্প শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে আজকের গল্পটিকে স্কিপ করবেন। 18 বছরের নিচে কোনো শ্রোতার জন্য গল্পটি উপযুক্ত নয়। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু করা যাক আজকের গল্প। বৈশম্পায়ন দাশের কলমে করবী গাথা। মিলনের তৃপ্তি দুটো শরীর থেকে ক্রমাগত ছড়িয়ে পড়ছে পরিবেশে। কুখ্যাত প্রমোটার এবং সোনা পাচারকারী রাহুল চট্টরাজ নিজের নতুন প্রতিটাকে আয়েশ করে উপভোগ করতে ব্যস্ত। কামনায় আর সুখে গর্জে উঠল রাহুল। মধ্যবয়স্ক হলেও তার শারীরিক চাহিদা কম নয়। হঠাৎই রাহুলের দম আটকে আসতে লাগলো। ভয়ঙ্কর ব্যথায় কাতরে উঠল তার সমস্ত শরীর। সে দেখল লিসা তার গলা শক্ত করে টিপে ধরেছে। সেই সাঁড়াশি চাপে রাহুলের অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। কাতর মিনতি করতে লাগলো রাহুল, কিন্তু লিসা তখন কোনো কথাই কানে নিচ্ছে না। বিস্ফারিত চোখে এবার রাহুল দেখলো সে যেই লিসার সঙ্গে সে মিলনে পাগল হয়ে যাচ্ছিল তার জায়গায় এখন বসে আছে এক ভয়ঙ্কর রূপী মহিলা। চিনতে পারলি রাহুল? মা, ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে, আয় আয়। তার দুধে আলতা গায়ে ক্ষতের চিহ্ন, চুল সাপের মতো হাওয়ায় উঠছে, চোখ দুটো কাঠকয়লার মতো জ্বলছে, মুখে ভয়ঙ্কর প্রতিহিংসার হাসি। এক পৈশাচিক অট্টহাসি হেসে উঠল সেই মেয়ে। উলট পুরাণ শুরু। আমি যে যন্ত্রণায় চলেছি সেই যন্ত্রণায় এবার সবাই জ্বলবে। পালাবার পথ নেই। রাহুলের হৃদযন্ত্র বন্ধ হওয়ার পথে, তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। এ তো অসম্ভব। আজ এতগুলো দশক পর কিভাবে তার অতীত তার সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ মট করে একটা আওয়াজ হলো। পৈশাচিক সেই মহিলা সজোরে রাহুলের মাথা পুরো উল্টে ঘুরিয়ে ভেঙে দিল। নিথর হয়ে বিছানায় পড়ে রইল উনার কুখ্যাত সোনা পাচারকারী রাহুল। বর্ষপূর্তির রাত। গোটা আলিবাগকে পুরো কুয়াশার চাদর যেন এক লাস্যময়ী প্রেমিকার মতো জড়িয়ে ধরে রেখেছে। কোঙ্কানের মনোরম সমুদ্র সৈকতের কোলে একটা অভিজাত বাংলোর ড্রয়িং রুমে বসে আছেন কবির দাস এবং তার পুরনো বন্ধু মোবারক প্যাটেল। কবির হিন্দি সিনেমার এক বিশিষ্ট প্রযোজক। মুম্বাইতে, পুনেতে তার প্রচুর জমি এবং বাড়ি আছে। এই বাংলোটাও তার সদ্য কেনা। 40 বছর বয়সে এসে সে মধ্যযুগের সুলতানের মতো জীবনযাপন করছে। সিগারেট ধোঁয়া ছাড়তে ছাড়তে সে জানলার বাইরে সমুদ্রের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসল। অনেক কাঠখড় পুড়িয়ে সে এই জায়গায় পৌঁছেছে। এখন তার শুধু বিলাসিতার সময়। গুড্ডু, তোর এই বাড়ি পুরো আগুন ভাই। আর যা মাল এ বাড়িতে আছে, এসব জিনিস এত বছরের রাজনৈতিক জীবনেও কোথাও কাউকে খাওয়াতে দেখিনি। এখানে আসাটা আমার সার্থক। নেশাচ্ছন্ন কণ্ঠে বলল মোবারক। বিদেশি মদ পেটে পড়তেই পুরো নেশায় পাঠ হয়ে গেছে কবিরের এই বিধায়ক বন্ধু এবং বাহুবলী নেতা। কবিরের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। চোয়াল শক্ত হয়ে গেল তার। মুখে নেমে এলো একটা অন্ধকার ছায়া। গুট্টু, এই নামটা তাকে মনে করিয়ে দিল তার অতীতকে। এমন একটা অতীত যাকে সে বহুকাল আগে আরব সাগরে ভাসিয়ে দিয়েছে। কে প্রযোজক? নিজের পুরনো নাম শুনে গুসা হলে নাকি? বিদ্রুপের স্বরে আবার বলল মোবারক। তোর পেটে আজ একটু বেশি পানি পড়ে গেছে নাকি রে মোবারক? যা যা যা, ঘুমোতে যা। মার্জিত অথচ দৃঢ় স্বরে বলল কবির। মোবারক আবার হাসলো। এরা সব সলিড জিনিস আছে, বুঝলি তো? শুধু একটা চিকনি মালকে পেলে আজকে রাতটা বেশ রঙিন হয়ে যাবে। সবসময় প্যান্ট দিয়ে না ভেবে একটু মাথা দিয়ে ভাবতে শেখ। যা, তুই এখন ঘুমোতে যা, কাল কথা হবে। বিরক্ত হয়ে বলল কবির। মোবারক এবার বিদ্রুপের স্বরে বলল,
এবার তুই করছিস? হ্যাঁ, কি দিনের গেল বাইরে, ভূতের মুখে রাম না। ঘোর কলিযুগ এসে গেছে কিন্তু, ঘোর কলি। এই বলে টলতে টলতে সোফা থেকে উঠে মোবারক নিজের ঘরের দিকে প্রস্থান করলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। কবির চুপ করে বসে রইল। খানিক বাদে গ্লাসে হুইস্কি ঢেলে সে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। আরব সাগর এখন শান্ত। বাইরে ঠান্ডা যেন বন্ধ কাঁচের জানলা ভেদ করে বাংলোয় ঢুকে পড়তে চাইছে। মদ্যপান করতে করতে মোবারকের কথাগুলো কানে বাজতে লাগলো কবিরের। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে সে যেন দেখলো নিজের অতীতকে হাত ছানি দিতে। 20 বছর আগের কথা। সেটাও তো এমন একটা বর্ষপূর্তি রাত ছিল। পুনার সেই ফার্ম হাউস, সেখানে এসে ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠলো তার। একটা আলাদা আনন্দ পেয়েছিল সে সেদিন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। না, তার মনে কোনো অনুতাপ নেই আজ। ঠিক করেছিলাম, শালা, আজকে হলেও তাই করতাম, দৃঢ় গলায় মন্তব্য করলো কবির। তারপর এক ঢোকে সে পুরো হুইস্কিটা শেষ করে দিল। হঠাৎ কবিরের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করলো কবির। বলো। আমাকে ফেলে তো একা একা ভালোই এনজয় করছো বলো। ফোনের ওপারের প্রান্ত থেকে ভেসে এলো একটা মহিলার কণ্ঠস্বর। একা আর কই, আমি না, তোমার স্বামী আছে তো আমায় কোম্পানি দিতে, মস্করা করে বলল কবির। আমি না এবার তাচ্ছিলের স্বরে বলল, সেই বিছানা গরম করার সময় তখনই তো সাহেবের আমাকে মনে পড়ে। আর বছরের শেষ দিনে বেউরা দোস্তের সঙ্গে ফুর্তি চলে। ভালো ভালো করো। তা আমার মরদটা কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই নেশায় উল্টে পড়ে আছে। আরে এই দেখো, এমন কথা বলতে আছে নাকি? তুমি তো আমার দিলরুবা, তুমি আমার গুলবাহার মেহরুন্নিসা, তুমি তো আমার জানে মান, তুমি তো আমার সব কিছু। আমি না, মোবারক এতদিন বলছিল একটু আমার সাথে বেরোবে, তাই আজ ওকে একটু এই বাংলোতে নিয়ে এলাম। তবে হ্যাঁ, ও এখন নেশায় চুর হয়ে ঘুমোচ্ছে, বলল কবির। আমি না কপট রাগ দেখিয়ে বলল, থাক থাক, অত সোহাগ দেখাতে হবে না। আচ্ছা, একটা ভালো খবর আছে। কি? কি ভালো খবর? ওপার থেকে আমিনার হাসি ভেসে এলো। আমি আপনার বাচ্চার মা হতে চলেছি প্রডিউসার সাহেব। কি? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ। আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়লো কবির। কি বলছো আমিনা? তুমি তুমি তো সত্যি আমার জীবনে রোশনাই এনে দিয়েছো। আই লাভ ইউ আমিনা। আমিনা একটু লজ্জা পেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত তারিফ করতে হবে না। হ্যাঁ, তুমি এবার একটু আরাম করো। আর কিছুক্ষণ পরেই তো নতুন বছর শুরু হবে। আমি ফোন করবো আবার, কেমন? এই নতুন বছরে আমাদের দুজনের জন্য আর আমাদের হবু সন্তানের জন্য শুধুই ভালো হবে। তুমি দেখো। গুড নাইট। ফোনটা কেটে গেল। কবির হাসতে হাসতে নিজেকেই বলল, হায় রে মোবারক, তুই ওদিকে নেতাগিরি আর মাফলামি করে বেড়াচ্ছিস, আর এদিকে তোর বউয়ের পেটে বাচ্চা ঘুরছে। তোর মতো বন্ধু যেন সবাই পায়। মেয়েদের নিজের আঙুলে নাচাতে সেই 17 বছর বয়স থেকে ওস্তাদ কবির। পাড়ার মেয়েদের থেকে শুরু করে কত নায়িকা, কত মহিলা নির্দেশক, কত নেত্রী, কত পুলিশ অফিসার যে তার সঙ্গে রাত কাটিয়েছে তার ইয়াত্তা নেই। সবাই তার প্রতিপত্তি টানে চলে আসে। 25 বছরের আমিনার সাথে 1 বছর বিয়ে হয়েছে তার। তবে আসল খেলাটা কবিরই খেলেছে। কিন্তু এই সবের শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে পুনা শহরে। তখন কবির ছিল কুট্টু। বায়োস্কোপের মতো হঠাৎ পুরনো স্মৃতিগুলো সব ভেসে উঠল কবিরের চোখের সামনে। 2004 গ্রীষ্মকাল, পুনার একটা কুখ্যাত পাড়া। সন্ধেবেলায় একটা বারের মধ্যে বসে আড্ডা দিচ্ছে কুট্টু এবং রাহুল। বছর 20-র গুড্ডু কলকাতা থেকে পুনায় এসেছিল চাকরির জন্য। বাংলায় বেকার হয়ে বসে থাকার চেয়ে পরিযায়ী শ্রমিক হওয়া তার বেশি ভালো মনে হয়েছিল। সেই জন্যই তার পুনেতে আসা। পুনেতে এসে তার পরিচয় হয় রাহুলের সাথে। রাহুল একটা কনস্ট্রাকশন কোম্পানিতে একটা ঠিকাদারের কাজ করে। সেই গুড্ডুকে মজুরের কাজ জুটিয়ে দেয়। তার কিছু মাসের মধ্যেই গুড্ডুর ভাগ্য ফিরে যায়। পুনার এক বিখ্যাত প্রযোজকের ড্রাইভারের কাজ পেয়ে যায় সে। তারপর থেকে বেশ ভালোই চলছে তার জীবন। তাহলে কাজকর্ম কেমন চলছে তোর? হুইস্কিতে চুমুক দিয়ে প্রশ্ন করলো রাহুল। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গুড্ডু উত্তর দিল, আর কাজ? এমন কাজ যেন সবাই পায় ভাই। সারাদিন মার্সিডিসে ঘুরে বেড়াও, কখনো বোম্বে, কখনো সুরাট, কখনো হায়দ্রাবাদ। ডসা ডসা নায়িকাদের নিয়ে ঘোরা, মোটা মাইনে, বড় বড় পার্টিতে পাক পেরে খানা পিনা। আর কি চাই বলতো জীবনে? রাহুল হেসে বলল, নায়িকাদের শুধু কি ঘোরাচ্ছিস নাকি তাদের সাথে উঠছিস? হ্যাঁ, কিরে? গুড্ডুর মুখে খেলে গেল এক বিজয়ী হাসি। বন্ধু, ডসা জিনিস আমি কখনো ছাড়ি? হ্যাঁ, আরে এরা তো প্রত্যেকে অপরিপূর্ণ। এদের খিদে মারাত্মক। যত বড় লোক তত বেশি শিক্ষিত, তত বেশি খিদে।
প্রথমে সতী সাবিত্রী সাজবে, কিন্তু ওটা মুখোশ। মুখোশটা টেনে ছিঁড়ে ফেল, তারপর দেখবি ভেতরে কি আগুন জ্বলছে, বুঝলি? যা ইচ্ছে করতে দেবে এরা। প্রবল তাচ্ছিলের স্বরে বলল রাহুল। তার কথায় সায় দিয়ে গুড্ডুও হাসলো। এমন সময় একটা রয়্যাল এনফিল্ড এসে দাঁড়ালো বাড়ির বাইরে। বাইক থেকে নেমে বাড়ি ঢুকলো মোবারক পাটিল। ঢুকেই সে গুড্ডু এবং রাহুলকে হাঁক দিল। সালাম বন্ধুরা, আজকে দুজনেই হাজির দেখছি। সালা এরা সবাই বিবাহিত। ধুর, এই মালগুলোর বরগুলো সব বড়ুয়া। কিরে, বলল রাহুল। হাসতে হাসতে সোফায় বসে হেলমেটটা খুলে রেখে মোবারক বলল, কি করবো বল, লোকসভার ভোট চলছে, তাই পার্টির কাজে জান লাগিয়ে দিতে হচ্ছে। এবার আমাদের পার্টি জিতলে আমার একটা বড় জায়গা ফাঁকা। গুড্ডু এবার বলল, আমাদের একটু দেখিস ভাইজান। আরে এটা আবার বলতে হবে নাকি? তোরা আমায় অনেক হেল্প করেছিস, আমি কি তোদেরকে কখনো ভুলতে পারি? তিন বন্ধুই হেসে উঠল। বেশ কিছুক্ষণ আড্ডা এবং মদ্যপানের আসর চলল। সন্ধে গড়িয়ে রাত হলো। মোবারক এতক্ষণে নেশাচ্ছন্ন হয়ে পড়েছে। সে প্রশ্ন করল, এই গুড্ডু, এই তোর বস প্রতাপ চিটনিস এই নির্দল প্রার্থী দাঁড়াবে শুনছি আমাদের লোকসভায়। হ্যাঁ, তাই তো শুনছি। পরের সপ্তাহ শেষের দিকে বস নাকি ওই ভোটার ফর্ম টর্ম ভরতে যাবে। মোবারকের মুখ অন্ধকার হয়ে গেল। ধীর কিন্তু দৃঢ় গলায় সে বলল, তোর বসকে ভোটে দাঁড়াতে বারণ কর গুড্ডু। গুড্ডু বিরক্ত হলো। দেখ সালা, এসব ভোট ফোট আমি কিছু বুঝি না, এসব তোদের ব্যাপার। আর আমি ভাই ওই সামান্য ড্রাইভার, আমি বললেও শুনবে কেন? হ্যাঁ, এবার রাহুল প্রশ্ন করলো, আচ্ছা মোবারক, তুই কেন চাইছিস বলতো ওই প্রতাপ চিন্তিস ভোটে না দাঁড়াক? নিশ্চয়ই এর পেছনে কিছু একটা গল্প আছে। বল না সালা, হ্যাঁ কি গল্প বল। মোবারক তৎক্ষণাৎ উত্তর দিল, আরে কারণ ওই মাল ভোটে দাঁড়ালে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। প্রতাপ তো এমনিই কোটিপতি, ওর স্টার পাওয়ার আছে, কিন্তু ভোটে ভোটে জিততে পারবে না, আর আমাদের পার্টিকে জিততেও দেবে না। রাহুল পাল্টা প্রশ্ন করলো, কিন্তু ও যদি জিতে যায় তাহলে তো গাড্ডু, আমার তো সবার একেবারে লাইফ সেট। মোবারক এবার করছে উঠলো, তুই শালা আমাকে রাজনীতি শেখাবি? হ্যাঁ শালা সোনা পাচার গাড়ি। প্রতাপ শালা হারবে, আর আমাদের পার্টিও জিততে দেবে না। কিছুতেই আমি হতে দিতে পারি না। রাহুল চটে গিয়ে বলল, এই এই এই, তুই সোনা পাচারকারী কাকে বলছিস? হ্যাঁ, তুই শালা 7 জন আমার মতো খাওয়াতে পারবি? শালা জাহিল। পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে দেখে গুড্ডু এবার বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর শান্ত হয়ে যা। মোবারক, তুই চাস না বস দাঁড়াক, কিন্তু আমি তো সোজাসুজি সেটা ওকে বলতে পারবো না। তাহলে উপায়? মোবারকের মুখে একটা বিচ্ছিরি হাসি খেলে গেল। সে বলল, সোজা উংলিতে ঘি না বেরোলে উংলি টেরি করো বাঙালি। প্রতাপকে ভোটে না দাঁড়ানোর কথাটা তুই ওর বউকে দিয়ে বলা, কেন নাম সেই অলপচার। আর তুই তো ভাই কাম দেবাছিস, তো জাদু চালা তোর মালকিনের ওপর, মালিক এমনি মেনে নেবে। গুড্ডু এবার ভাবতে লাগলো, করবি। বছর 25-এর করবি চিটনিস যেন একটা অপসরা। দুধে হালদা গায়ে রং, কোমর ছাড়িয়ে নেমে গেছে তার ঘন কালো চুল। নীল চোখ দুটোতে যেন লুকিয়ে আছে গোটা ব্রহ্মাণ্ডের রহস্য। গোলাপের পাপড়ির মতো ঠোঁট এবং স্নেহময়ী হাসি যেন ভুলিয়ে রাখে সব দুঃখ। তার শরীর থেকে ঠিকরে পড়ছে কামক উন্মাদনা। তার কোমরের নিপুণ খাঁজ, বৃহৎ বুকের ব্যাকুলতা যেন পুরুষদেরকে বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। যে কোনো পুরুষ হারিয়ে যেতে চাইবে, আত্মসমর্পণ করতে চাইবে তার মধ্যে। কি হে ভাইজান, মালকিনের সবটা হারিয়ে গেল নাকি? নিশাচ্ছন্ন গলায় হেসে প্রশ্ন করল মোবারক। গুড্ডু হারিয়ে গিয়েছিল করবের খেয়ালে, এবার তার সম্বিত ফিরল। স্বাভাবিক গলায় সে উত্তর দিল, প্রস্তাবটা খারাপ দিসনি মোবারক, প্রতাপ করবির কথা ফেলতে পারবে না। পুরো মালটা চিকনি বউয়ের কথায় পুরো ওঠবোস করবে। ঠিক আছে, আমি আমার খেলা এবার খেলবো। মোবারকের মুখে এতক্ষণে স্বস্তির হাসি দেখা গেল। আমি জানতাম তুই ঠিক আমায় সাহায্য করবি গুড্ডু, কিন্তু আমারও একটা শর্ত আছে। ধীর গলায় বলল গুড্ডু, কি শর্ত? তোর পার্টি ভোটে জেতার পর আমাকে প্রযোজক হওয়ার জন্য সাপোর্ট করবে। আমি এবার চাকরগিরি ছেড়ে সিনেমা করতে চাই। বলল গুড্ডু। হেসে উঠল মোবারক। এই ব্যাপার, ও তোরা কোনো চিন্তা করিস না, তুই শুধু প্রতাপকে লোকসভা ভোট থেকে সরে দাঁড়াতে কামিয়াব, তোকে বাদশাহ আমি বানাবো। এরপর তিন বন্ধু বার হতে একে একে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাইওয়ে দিয়ে যেতে যেতে মোবারকের কথাগুলো বারবার মাথায় বাজতে লাগলো গুড্ডুর। করবিকে দিয়ে সে কাঁটা তুলবে। গাড়ি ছুটে চলল রাতের পুনা দিয়ে। পরের দিন সকাল সকাল চিটনিস বাংলোতে মার্সিডিজ নিয়ে হাজির হলো গুড্ডু। সে দেখল বাংলোর বাইরে বেশ কয়েকটা কালো গাড়ি এবং প্রতাপ বাংলো থেকে হন্তদন্ত হয়ে বেরোচ্ছে। স্যার, আপনি যাবেন না আজকে তো অফিস? হাঁক দিয়ে প্রশ্ন করলো গুড্ডু। প্রতাপ এবার গুড্ডুকে লক্ষ্য করলো। সে একটা কালো গাড়িতে উঠতে উঠতে উত্তর দিল, না রে গুড্ডু, আমি মুম্বাই যাচ্ছি, এই সপ্তাহে অফিস যাবো না। ভোট নিয়ে খুব ব্যস্ত আছি রে। তোর ম্যাডামকে এই সপ্তাহটা একাই থাকতে হবে, জানিসই তো। ওর খেয়াল রাখিস কেমন? আর কোথাও যেতে চাইলে ঠিকঠাক নিয়ে যাস। ঠিক আছে স্যার, আপনি সাবধানে যান, বলল গুড্ডু। কয়েক সেকেন্ডে সব কটা কালো গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল।
তো বউয়ের আমি খুব সুন্দর খেয়াল রাখবো রে প্রতাপ। মনে মনে বেশ খুশি হলো গুড্ডু। একটা বাঁকা হাসি খেলে গেল গুড্ডুর মুখে। সে এবার বাংলোতে ঢুকলো। মালি বাগানে জল দিচ্ছে, কুক হেসেলে রান্নায় ব্যস্ত। কিন্তু করবীকে কোথাও দেখতে পেল না গুড্ডু। হঠাৎ দোতলা থেকে নেমে আসতে দেখলো সে করবীকে, একটা সাদা টপ এবং কালো স্কার্ট পরনে। একতলায় গুড্ডুকে দেখতেই সে প্রাণোচ্ছলভাবে বলে উঠল, কি রে গুড্ডু, কেমন আছিস? আপনারা স্যারের আশীর্বাদে খুব ভালো আছি ম্যাডাম। মেকি বিনয়ী সুরে গুড্ডু জবাব দিল। কটমট করে তাকিয়ে এবার করবী বলল, ম্যাডাম ট্যাডাম বললে তোর সাথে আর কথাই বলবো না। হ্যাঁ, দিদি বলবি আমায়। তোর থেকে মাত্র 5-6 বছরের তো বড় আমি। জিভ কেটে গুড্ডু বলল, ছি ছি, অত দুঃসাহস আমার নেই। করবী এবার গুড্ডুর কাছে এসে তার পিঠে হাত রেখে বলল, আমি অত ঠুনকো মানুষ নই গুড্ডু। তুই আমাদের এত বিশ্বস্ত একজন লোক। তুই তো এবারেরই সদস্য। দিদি বলবি আমায়, কেমন? বেশ দিদি। হেসে উত্তর দিল গুড্ডু। কিন্তু তার ভিতরে যেন তখন লাভা উতলে পড়ছে। এত কাছে কখনো করবী আসেনি তার। করবীর গন্ধে সে মাতোয়ারা হয়ে যাচ্ছে। তার হাতের স্পর্শে তার শরীরে আন্দোলন শুরু হয়েছে। শরীরের দক্ষিণে শিথিলতা আস্তে আস্তে শক্ত হচ্ছে অনুভব করলো গুড্ডু। কোনো ক্রমে নিজেকে সামলে সে এবার জিজ্ঞাসা করলো, দিদি তুমি কোথাও ঘুরতে যাবে নাকি? স্যার আমাকে যাওয়ার সময় বলে গেল। হ্যাঁ রে, আমি সপ্তাহে একটু লোনাভলা এবং তারপর পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে চাই। তুই নিয়ে যাবি আমায়? দুজনে মিলে বেশ ভালো ঘোরা হবে কিন্তু। এ তো দারুণ ব্যাপার, নিশ্চয়ই নিয়ে যাবো তোমায়। তুমি হুকুম দেবে আর আমি তোমার সেবা করবো। করবী ঠিক করলো সেদিন সন্ধ্যায় তারা রওনা দেবে। সন্ধ্যেবেলায় পুনা থেকে করবীকে নিয়ে রওনা দিল গুড্ডু। লোনাভালাতে তারা পৌঁছলো রাতের দিকে। হোটেল আগেই বুক করা ছিল, তাই সব নির্বিঘ্নেই হলো। নৈশভোজ সেরে যখন গুড্ডু নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ তার নজরে পড়ল করবীর গলার চারপাশে একটা দগদগে লাল দাগ। কৌতূহল হলো গুড্ডুর। সে প্রশ্ন করলো, দিদি তোমার গলায় কি হয়েছে? কোনো র্যাশ নাকি? করবী থমকে দাঁড়ালো। তার হাসি মুখে এবার অন্ধকার ঘনিয়ে এলো। গুড্ডু বেগতিক বুঝলো। মাফ করো দিদি, আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি। আমি এবার ঘরে যাই। গুড নাইট দিদি। গুড্ডু তার নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় করবী তার কাঁধ খামচে ধরে বলল, দাঁড়া। গুড্ডু দাঁড়ালো। সে ভালো করে দেখছে করবীকে। মেয়েটা চোখের কোণে চিকচিক করছে জল। গুড্ডু মেকি সহানুভূতির স্বরে বলল, দিদি তুমি কাঁদছো কেন? এসো এসো, ঘরে ভেতরে এসো, আমার ঘরে চলো। করবীকে নিয়ে সে নিজের ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই করবী সজোরে জড়িয়ে ধরলো গুড্ডুকে এবং কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে বলল, আমি একটা নরকে বাস করছি গুড্ডু। প্রতাপ দুনিয়ার সামনে অনেক ভালো মানুষ, কিন্তু আমায় সে একটা খেলনা মনে করে। স্ত্রীর সম্মানটুকু আমি পাই না জানিস। আমাকে আমাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর একটা মাধ্যম মনে করে ও। এই যে দাগটা দেখছিস আমার গলায়, এটা ওর বিকৃত চাহিদার একটা উদাহরণ। পেট দিয়ে আমায় কথাটা শেষ করতে পারলো না করবী। গুড্ডুকে জড়িয়ে ধরে এসে কাঁদতে লাগলো। ভিজে যেতে লাগলো গুড্ডুর শার্ট। গুড্ডুর মনে তখনও আনন্দের বাঁধ ভেঙেছে। তার শিকার যে এমন করুণ পরিস্থিতিতে আছে সেটা সে কল্পনাও করেনি। একে দিয়ে প্রতাপকে নিরস্ত্র করা খুব একটা কঠিন হবে না বুঝলো গুড্ডু। এ কি বলছো দিদি? স্যার তো তোমায় এত ভালোবাসে? প্রশ্ন করলো গুড্ডু। নিজেকে খানিকটা সামলে নিয়েছে করবী। সে বলল, ভালোবাসি। আমাকে হিরে চুনি পান্নায় মুড়ে রেখেছে, কিন্তু ওর বিকৃত চাহিদা আমায় খুব মানসিক আর শারীরিক কষ্ট দিচ্ছে। ওকে বললেও বুঝতে পারছে না আমার কষ্টটা। তাহলে ছেড়ে কেন দিচ্ছ না স্যারকে? ধীর কণ্ঠে প্রশ্ন করলো গুড্ডু। গুড্ডুর থেকে মুখ ফিরিয়ে নিল করবী। অত সহজ নয়। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের এক আমি। প্রতাপ আমায় নিজের বউ না বানালে আমি যে কঠিন দুনিয়ায় কিভাবে বাঁচতাম তা ভাবতেই আমার বুক কেঁপে ওঠে। ভালোবাসেও আমায়, কিন্তু আমার মানসিক সুখ হারিয়ে গেছে। এরপর কিছুক্ষণ সবাই চুপচাপ। করবী একটা ম্লান হাসি হেসে বলল, দেখ তো, আমি আমার বেকার কথা নিয়ে তোকে বোর করছি। কোথায় তুই এখন রেস্ট করবি তা না, আমার ফালতু কথায়। যাই হোক, তুই শুয়ে পড়, আমি আমার ঘরে যাই। করবী গুড্ডুর দিকে ফিরে দরজার দিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা হ্যাঁচকা টানে করবীকে নিজের বাহু পাশে বন্দি করে নিল গুড্ডু। যদি আমি তোমায় না যেতে দিই, ফিসফিস করে করবীর কানের কাছে মুখ এনে বলল গুড্ডু। করবী হতভম্ব হয়ে গেল। তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। গুড্ডুর পেশিবহুল মেহনতি শরীরের গন্ধ, তার মুখে নিকোটিনের কড়া গন্ধে করবী শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগিয়ে তুলল। আবার প্রশ্ন করলো গুড্ডু, কি হলো? উত্তর দাও। যদি আমি তোমায় না যেতে দিই। আমতা আমতা কাঁপা কাঁপা স্বরে করবী বলল, কি কি হচ্ছে গুড্ডু? আমায় ছাড়, আমার ঘরে যেতে হবে। অনেক অনেক রাত হয়ে গেছে। করবীর পেটের ওপর গুড্ডুর পেশিবহুল হাতের ঘেরাটপ আরো শক্ত হলো। সে বলল,
আজকে তোমার ঘরে যেতে আমি দেবো না। তোমার মতো মেয়েকে ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসায় ভরিয়ে দিতে হয়, প্রেমের বর্ষা করতে হয়। আজ আমি সেই বর্ষা করবো তোমার উপর, তোর সব কষ্ট ভুলিয়ে দেবো। এই বলে গুড্ডু ধীরে ধীরে চুমু খেতে লাগলো করবীর গলায়। করবীর পা কাঁপতে লাগলো, তার হৃদস্পন্দন বেড়ে গেল। এক পরপুরুষ, তার ড্রাইভার তাকে আদর করছে। পতিব্রতা স্ত্রীর সেটা সহ্য করা কখনোই উচিত নয়, কিন্তু করবীর শরীর ও মন চাইছে গুড্ডু যেন না থামে। গুড্ডু এক টানে নিজের জামাকাপড় খুলে ফেললো, তারপর ধীরে ধীরে নির্বস্ত্র করলো তার মালকিনকে। করবীর সব লজ্জা আস্তে আস্তে মিলিয়ে গেল। সে ঝাঁপিয়ে পড়লো গুড্ডুর শরীরের ওপর, বিছানায় নিয়ে গিয়ে ফেললো গুড্ডু করবীকে। তারপর ওর আঙুল ছুঁয়ে গেল করবীর শরীরের প্রত্যেকটা গোপন ভাঁজ। তারপর শুরু হলো আদিম খেলা। তার সুখের গোঙানি সাক্ষী থাকলো তার দীর্ঘদিন পর খুঁজে পাওয়া পরিপূর্ণতার। সারা রাত চলল সেই আদিম খেলা। ঘামের গন্ধে ভরে উঠল সারা ঘর। ঘরের প্রত্যেকটা কোণের ছড়ানো ছিটানো আসবাবপত্র সাক্ষী থাকলো তাদের মিলনের। এরপর কয়েকটা দিন গুড্ডু নিজের প্রেমের জালে পুরো জড়িয়ে ফেলে করবীকে। এক নতুন মুক্তির স্বাদ পায় করবী। গুড্ডু কিন্তু নিজের লক্ষ্যে স্থির। লোনাভালা থেকে পুনা ফেরার দিন সে গাড়ি চালাতে চালাতে বলল, করবী একটা কথা বলবো। করবী স্মিত হেসে গুড্ডুর বুকে মাথা দিয়ে বলল, বলো। স্যারকে এবারে ভোটে দাঁড়াতে বারণ করো তুমি। রাজনীতি খুব নোংরা জিনিস। স্যার নির্দল দাঁড়িয়ে নিজের এবং তোমার জীবনের বিপদ ডেকে আনছেন। কথাটাই কাজ হলো। করবীর মুখে চিন্তার রেখা ফুটে উঠল। সে কিছুক্ষণ পরে বলল, আমারও ওর ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তটা ঠিক লাগেনি। এমনিতেই সফল প্রযোজক হওয়ার পর ওর এত শত্রু, কি করতে যে ওই সব ভুলভাল কাজ করছে। কিন্তু এখনো তো দেরি হয়নি, বলল গুড্ডু। তার মানে? স্যার এখনো প্রার্থীর পদ দাখিল করেনি। তুমি স্যারকে বোঝাও। না না, তুমি স্যারকে অনুরোধ করো, দরকার হলে ব্ল্যাকমেল পর্যন্ত করো। তোমার কথা স্যার শুনবেই। স্যার অত্যাচারী হলেও ঠান্ডা মাথায় তোমার কথা কিছু সময় শুনে, এটা আমি জানি। যে করে হোক, যে করে হোক, প্লিজ তুমি স্যারকে সরে দাঁড়াতে বাধ্য করো, গম্ভীর স্বরে বলল গুড্ডু। চুপ করে সবটা শুনে মাথা দোলালো করবী। প্রতাপকে তুমি খুব মানো, তাই না? মনে মনে হাসলো গুড্ডু, কিন্তু মুখে উত্তর দিল, আজকে আমি স্যারের জন্য জীবনে দাঁড়াতে পেরেছি। স্যারের কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। গুড্ডুকে চুমু খেলো করবী। মনে তার দোনামোনা চলছে। পতিব্রতা স্ত্রী সে আর নেই। সে জানে না প্রতাপের সঙ্গে তার ভবিষ্যৎ, কিন্তু সে এইটুকু জানে সে ভালোবেসে ফেলেছে গুড্ডুকে। বাইরে রাস্তার দিকে তাকিয়ে সব চিন্তা ভুলে চোখ বন্ধ করলো। গাড়ি ছুটে চলল পুনার দিকে। করবী পুনা ফেরার পরের দিনই প্রতাপ ফেরে মুম্বাই থেকে। গুড্ডুর কথা মতো সে আপ্রাণ চেষ্টা চালায় প্রতাপকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় রাজি করানোর জন্য। ফল ফলতে বেশি দেরি লাগে না। বউয়ের কথায় ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় প্রতাপ। মোবারকের পার্টির লোক জিতে যায় এবং মোবারক হয় পুনা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। তার সুবাদে রাহুল এবং গুড্ডুরও উন্নতি লাগে। এদিকে করবী গুড্ডুর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। গুড্ডু কিন্তু ঠিক করে ফেলেছিল যে সে এবার চাকরি ছেড়ে মুম্বাই চলে যাবে। সব ঠিক চলছিল, কিন্তু একদিন সব লন্ডভন্ড হয়ে গেল। সেদিন ছিল বর্ষপূর্তি। প্রতাপ সেদিন অফিসে গেছিল একটা মিটিংয়ে। গুড্ডুকে বাড়িতে থাকতে বলেছিল সে। করবীকে তার ফার্ম হাউসে নিয়ে যাওয়ার কথা বলেছিল প্রতাপ। গুড্ডু বাগানে বসে বলেছিল, লাইফ পুরো সেট হয়ে গেল ভাই। হ্যাঁ, ও প্রান্ত থেকে মোবারকের গলা ভেসে এলো, আমি বলেছিলাম তো, দেখ আমাদের সববার সুবিধা হলো, পয়সা হলো, আর এদিকে তুই চিকনি মালটাকে সুন্দর করে খেতেও পারলি কি? হ্যাঁ, তা যা বলেছিস মোবারক। আজ 1.5 বছর হতে চললো। এ খুবই বোকা, আমার কথা মতো নিজের বরের রাজনীতি শেষ করলো। তবে ভাই, এত মেয়ের সাথে বিছানা গরম করলাম, কিন্তু করবী একদম ফুলটো স্মাল। এর খিদে কমে না, আর আমার মজা। বাঁকা হাসি হেসে মোবারক বলল, একা একাই খাবি নাকি? হ্যাঁ, আমাদেরকেও মকা দে। আজ তো পুনার বাইরে ওদের ফার্ম হাউসে নিয়ে যাচ্ছি, আসবি নাকি? চাক যাই। দুই বন্ধুতে আরো কিছুক্ষণ হাসাহাসি চালালো। তারপর ফোন কেটে দিল গুড্ডু। ঘড়ির দিকে তাকাতে এসে দেখলো 12টা বাজে। করবী তো এতক্ষণে বেরিয়ে আসার কথা। গুড্ডু এবার বাংলোতে ঢুকলো এবং ঢুকতেই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে করবী। মেয়েটার চোখ দুটোয় আগুন জ্বলছে। শীতল কণ্ঠে সে বলল, ভালোবাসার প্রতিদান ভালোভাবেই দিবি গুড্ডু। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি খুব বোকা জানিস। না হলে একটা ছোট লোক ড্রাইভারের সাথে দিনের পর দিন এক বিছানায় শুয়ে নিজের স্বামীকে ঠকাই আমি। প্রতাপের অনেক ভুল আছে, কিন্তু তুই তো একটা জানোয়ার। করবী আমাকে ক্ষমা করে দাও। আমি নিরুপায় ছিলাম। আমি তোমায় ঠকাইনি, ভালোবাসি আমি তোমায়। প্লিজ প্লিজ, তুমি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো। আমি সবটা বলবো তোমাকে। থাক, যা শোনার যা বোঝার তা আমি শুনেও বুঝে নিয়েছি। এবার তোর বোঝার পালা। গর্জে উঠলো করবী। আমার পেটে তোর বাচ্চা আছে গুড্ডু। এবার তুই বোঝ তুই কি করবি। আমার মন আমার দেহ সব নিয়ে তুই খেলেছিস তো। এবার আমি তোকে দেখাবো তোর অকাত। গুড্ডু ধীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করবে? বাঁকা হাসি হেসে করবী বলল, সেটা সময় মতো দেখতে পাবি। আর তোর সেই বেজম্মা বন্ধু মোবারক, যেটা এখন নিজেকে বেশ বড় নেতা ভাবছে, ওটাকে আমি জেলের খানি টানিয়ে ছাড়বো। আপাতত তুই আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা। গুড্ডু কথা বাড়ায় না।
সে চুপচাপ বেরিয়ে আসে। সন্ধ্যেতে বাড়ি বসে সমস্তটা মোবারককে জানালো সে। মোবারকের মুখে রাগের ভাব ফুটে উঠল। সে ঝাঁঝিয়ে বলল, সালি কামিনী অরাত, তুই তো আমাদের সবাইকে ফাঁসিয়ে দিবি দেখছি গুড্ডু। কেচ্ছা তো অনেক দূর অব্দি করাবে। রাহুল বলল, মেয়েটার ব্যবস্থা করতে হবে মোবারক, নইলে আমাদের সবার হালত একেবারে খারাপ হয়ে যাবে। নেকড়ের চোখের মতো জ্বলে উঠল মোবারকের চোখ। অনেক কষ্টে আমি এত কিছু করতে পেরেছি, এই একটা মেয়ের জন্য আমি সমস্ত টাকা খতম হতে দেবো না। এই বলে সে তাকালো গুড্ডুর দিকে। তার মুখে চরম চিন্তার ভাব। গুড্ডুকে মোবারক প্রশ্ন করলো, তুই কি ভাবছিস? শীতল স্বরে গুড্ডু উত্তর দিল, মালটাকে জবাই করতে হবে। ওর পেটে আমার বাচ্চা আছে, ও আমাকে পুরোপুরি ডুবিয়ে দেবে। বড় লোকের বউ, ওর কিছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। আর সাথে আমারও, বলল রাহুল। মোবারক এবার ফিসফিস কণ্ঠে বলল, ও আমাকে জেলের গাড়ি টানাবে না? সালা জবাই তো ওকে করবোই, তার আগে মালটাকে নিয়ে নেবো সালা। রাহুল এবার মোবারককে প্রশ্ন করলো, কি প্ল্যান তোর? প্ল্যান হচ্ছে মালটাকে গরম করিয়ে খালাস করে দেওয়ার। গুড্ডু এবার বলল, আজ রাতেই খেল খতম করতে হবে মোবারক। আজ প্রতাপ বাড়ি ফিরবে না। আমি করবীকে বাড়ি থেকে তুলে পুনার একটু বাইরে প্রতাপের সেই ফার্ম হাউসটায় নিয়ে যাব। ওখানে তোরা নিজেদের খিদে মিটিয়ে নিস, তারপর ওকে জবাই করা যাবে। লাশ ঠিকানা লাগাতে খুব একটা চাপ হবে না। তারপর ওই প্রতাপকে কিভাবে ফাঁসাতে হয় আমি দেখে নেব। রাহুল হেসে উঠল, তার মানে আজ রাত পুরো রঙিন হয়ে যাবে, তাই তো? মোবারক বলল, আর সময় নষ্ট করিস না, কাজে লেগে পড়। গুড্ডু দুজনকে ফার্ম হাউসের অ্যাড্রেস দিয়ে বেরিয়ে গেল বার থেকে। মথুরা ফার্ম হাউসের একটা ঘরে বাতি জ্বলছে। করবীর শরীরে বিন্দুমাত্র সুতো নেই। একে একে রাহুল এবং মোবারক তাকে শারীরিক অত্যাচার করে চলেছে। তার শরীরের চারিদিকে কালশিটে ক্ষত চিহ্নের দাগ। অপলক দৃষ্টিতে এসে তাকিয়ে রয়েছে সিলিং এর দিকে। প্যান্টের চেন আটকাতে আটকাতে বিচ্ছিরি হেসে উঠল মোবারক। এ আমাকে জেলের ঘানি টানাবি বলেছিলিস না? টানা টানা এবারে। গুড্ডু ভাই, তুই কিন্তু সালা খুব লাকি আছিস জানিস তো। মালটা পুরো মাখন, ছাড়তেই ইচ্ছে করছিল না। গুড্ডু এতক্ষণ চুপ করে বসে সিগারেট খাচ্ছিল। সে এবার উঠে এসে হাঁটু গেড়ে বসলো তার পাশে। ফিসফিস করে সে বলল, আমার অকাত দেখাবি বলেছিলিস না, এবার তুই দেখ অকাত। কোটিপতির বউ, তোকে কেমন পেশা বানিয়েছে দেখেছিস আজ। আর ওরকম অনেক মেয়েরই পেট ফুলিয়েছি আমি, বুঝলি? তুই কোন কোহিনুর রে? করবীর চোখের কোণ দিয়ে জল পড়তে লাগলো। জীবনে সবাই কি শুধু কষ্টই দিয়েছে তাকে? আজ নিজের সর্বস্ব হারিয়ে জ্যান্ত লাশের মতো অনুভূতি হচ্ছে তার। আর কথা বলিস না গুড্ডু, এবার মালটাকে সাফ কর। মদে চুমুক দিয়ে বলল মোবারক। গুড্ডু এবার পকেট থেকে বের করে আনলো ধারালো একটা ছুরি। তারপর সজোরে সেটা চালিয়ে দিল করবীর গলায়। রক্তে ভেসে গেল গোটা মেঝে। ছটফট করতে করতে একসময় নিথর হয়ে গেল করবীর দেহ। রাতের নিস্তব্ধতা আরো বেড়ে গেল। হঠাৎ ফোনে রিংয়ের শব্দে হুঁশ ফিরল কবিরের। এতক্ষণ সে হারিয়ে গিয়েছিল স্মৃতির পাতায়। ফিরে গিয়েছিল সে অতীতে, যখন সে গুড্ডু ছিল। আমিনা ফোন করেছে। ফোনটা তুলল সে। হ্যাপি নিউ ইয়ার জান। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। আমিনা এবার বলল, সরি তোমাকে জেগে থাকতে বলার জন্য, এবার তুমি ঘুমাতে পারো। আরে না না ঠিক আছে, বলল কবির। আমিনা একটু ধীর গলায় বলল, আচ্ছা কবির, আমাদের সম্পর্কটা নিয়ে তুমি কি ভাবছো? আমি তো এখন তোমার হবু সন্তানের মা। আমি কিন্তু আর পারবো না মোবারকের সাথে সংসার করতে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কবির এই কথায় একটু হেসে বলল, খুব জলদি আমরা বিয়ে করবো ডার্লিং, তুমি চাপ নিও না। আর কথাটা শেষ করতে পারলো না কবির, কারণ ঠিক তখনই বাংলোর সদর দরজায় ধাক্কার শব্দ পেল সে। কেউ তীব্র স্বরে বাইরে থেকে ডাকছে, কেউ আছেন? কেউ আছেন? প্লিজ একটু দরজাটা খুলুন না, আমি খুব বিপদে পড়েছি। কেউ আছেন? প্লিজ একটু দরজাটা খুলুন, কেউ আছেন? আমি না একটু পরে ফোন করছি তোমায়। এই বলে ফোনটা কেটে কবির দরজার দিকে এগিয়ে গেল। ডোরহোল দিয়ে দেখলো একটা 20 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে। সে বেশ ভীত। কবির আর দেরি না করে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটা বাংলোয় ঢুকে পড়ল এবং তৎক্ষণাৎ কারেন্ট চলে গেল। সমুদ্রের ঠান্ডা হাওয়া বাংলোর মধ্যে ধাক্কা মেরে ঢুকে পড়তে লাগলো। কবির সাথে সাথে দরজা বন্ধ করলো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো সে এবং মেয়েটাকে এবার ভালো করে দেখলো। বছর 20 মেয়ে, পরনে গোলাপি জ্যাকেট, মাথায় টুপি, ববকাট চুলে আরো ছোট মনে হচ্ছে তাকে। তার খয়েরি চোখ দুটো টানা টানা এবং ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক। গালে টোলটা আরো লক্ষণীয় তার ছিপছিপে আঁটো সাঁটো গঠন। মেয়েটা এবার বলল, কি করেছি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাকে আশ্রয় দিলেন, অশেষ ধন্যবাদ আপনাকে। কবির অবাক হয়ে তাকে দেখতে দেখতেই প্রশ্ন করলো, না না কোনো ব্যাপার না, কিন্তু এই এত রাতে এই বিচে তুমি একা একা? আসলে আমি আলিবাগে ঘুরতে এসেছি মুম্বাই থেকে বন্ধুদের সঙ্গে। আমি বিচে হারিয়ে যাই সন্ধ্যের পরে। তারপর হঠাৎ কিছু মদ্যপ ছেলে আমি টিটকিরি মারতে শুরু করে আর তাড়া করে। আমি প্রাণ ভয় দৌড়তে থাকি। তখনই আপনার এই বাংলোটা আমার চোখে পড়ে। খানিকটা স্বাভাবিক হয়ে উত্তর দিল মেয়েটা। মেয়েটার কথাগুলো
কেমন যেন লাগলো কবিরের। তার মন বলল যে মেয়েটা সত্যি বলছে, কিন্তু তার মস্তিষ্ক সচেতন করলো তাকে। শেষ অব্দি মনের জিত হলো। কবির বলল, তা বেশ করেছো এখানে এসে। আমি কবির দাস, আমি এখানে আমার বন্ধুর সাথে ঘুরতে এসেছি। মেয়েটা এবার হাসি মুখে বলল, নমস্কার, আমি আমি ঐশী। ঐশীকে সোফায় বসতে বলল কবির। একটা জিনিসে অবাক হলো সে, মুম্বাইতে তাকে প্রায় সবাই চেনে, কিন্তু এই মেয়েটা তাকে চিনতেই পারলো না। হয়তো সে সিনেমা ফলো করে না তাই, মনে মনে ভাবলো কবির। সে ঐশীকে বলল, মাফ করবে আমায়, তোমাকে খাবার দেবো এমন কিছুই নেই এখানে। ঐশী হেসে বলল, আমার চেহারা দেখে আপনার কি মনে হয় আমি খুব খাদ্যরসিক? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমি আজ শুধু রাতে একটু শোয়ার জায়গা পেলেই শান্তি পাবো। হলে তো কোনো অসুবিধা নেই, বলল কবির। এখানে 3টে বেডরুম আছে, একটাতে আমার বন্ধু ঘুমোচ্ছে, তুমি আরেকটা ঘুমিও। এই বলে কবির ঐশীকে বেডরুম দেখিয়ে দিল। ঘরে ঢুকে কবিরের দিকে তাকিয়ে ঐশী বলল, আপনার এহসান আমি কোনোদিনও ভুলবো না মিস্টার কবির। গুড নাইট। তার কথায় কি ঝরে পড়লো একটা চাপা কামনা। কবির ম্লান হাসি হেসে বলল, এটা আমার সৌভাগ্য ঐশী, গুড নাইট। ঐশী দরজা বন্ধ করে দিল। কারেন্ট এখনো ফেরেনি। কবিরের চোখও তখনও লেগে আসছে। সেও এবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত 3টে, চারিদিকে গাঢ় অন্ধকার, শুধু ঢেউয়ের শব্দ ভেঙে দিচ্ছে চারপাশের নিস্তব্ধতা। বাংলো এখনো অন্ধকার, কারেন্ট এখনো ফেরেনি। হঠাৎ এক ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল গোটা বাংলো। ধর্মর করে বিছানায় উঠে বসল মোবারক। ভয়ঙ্কর এই আর্তনাদ তার নেশা ছুটিয়ে দিয়েছে। এই যে কবিরের আর্তনাদ। বিছানা থেকে এক লাফে নেমে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো মোবারক। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কবিরের ঘরের দরজাটা খুলল সে। কবির, 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 কি হয়েছে তোর? চিৎকার করলো মোবারক, কিন্তু কোথায় কবির? ঘর তো পুরো ফাঁকা। চিন্তায় পড়ে গেল মোবারক। সে এবার পাশের ঘরের দরজা দেখালো। ঘরটা খোলা, সেখানেও কেউ নেই। এবার মোবারক হতভম্বের মতো সারা বাংলো খুঁজতে লাগলো এবং চেঁচাতে লাগলো, কবির, কবির তুই কোথায়? কবির, এই কবির। কবিরকে সারা বাংলো কোথাও খুঁজে পেল না মোবারক। এবার সে বাইরে গেল। বাংলোর পিছনে ছোট বাগানে যেতেই তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে এলো। মোবারক দেখলো একটা গাছের নিচে পড়ে রয়েছে কবিরের দেহ। তার গলাটা কেউ চিরে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। আতঙ্কে চিৎকার করে উঠল মোবারক, কবির। নিজের বন্ধুর লাশ দেখে সে প্রায় হতবুদ্ধি হয়ে পড়েছে। ঠিক তখনই একটা হাসির স্রোত খেলে গেল সমস্ত বাগান জুড়ে। মোবারক, করবি না আমায়? হ্যাঁ? ভয়ের হিমেল স্রোত বেয়ে গেল মোবারকের সারা শরীর দিয়ে। এই যে করবীর কণ্ঠস্বর, কিন্তু এ কি করে সম্ভব? মোবারক দৌড় লাগালো বাংলোর ভিতরে। এখনো অন্ধকার বাংলোতে। এবার ভেতরে সেই অট্টহাসি বেজে উঠল। ভয় পাচ্ছিস কেন? আমার উপর অত্যাচার করার সময়, আমাকে মেরে ফেলার সময় তো ভয় পাসনি? আয়, আমার কাছে আয়, আয়। না, ছেড়ে দে। চিৎকার করে উঠল মোবারক। দেখতে দেখতে জ্ঞান শূন্য হয়ে সে ছুটে বেড়াতে লাগলো বাংলো থেকে। অমনি সঙ্গে সঙ্গে তার সামনে হঠাৎ প্রকট হলো এক নারী মূর্তি। তার সারা শরীর ক্ষত চিহ্নে ভর্তি, গলায় ছুরির ক্ষত, হৃৎপিণ্ড যেন এক লহমার জন্য থেমে গেল মোবারকে। করবি? হিংস্র কণ্ঠে গর্জে উঠল করবি। হ্যাঁ আমি। মনে পড়ে মোবারক সেই রাতের কথা? আমাকে বাড়ি থেকে তুলিয়ে নিয়ে গিয়ে বারবার সারা রাত ধরে আমার ধর্ষণ করেছিলি তুই আর রাহুল। আমি অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তোরা তোরা কেউ শুনিসনি। ওর শাস্তি ও পেয়েছে। এবার এবার তোর পালা। অনেক যুগ ধরে আমি অপেক্ষা করেছি বদলা নেওয়ার জন্য। আজ আমার বদলা পূর্ণ হবে। মোবারকের হৃদযন্ত্র আর নিতে পারল না। তার ইতিপূর্বেই দুটো হার্ট অ্যাটাক হয়ে গেছে। তীব্র যন্ত্রণা হলো তার বুকে। চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। অতীতের সাথে মুখোমুখি হওয়ার পর নিজেকে আর সামলাতে পারলো না মধ্যবয়স্ক বিধায়ক। চোখ উল্টে গেল তার। লুটিয়ে পড়লো সে মাটিতে। শেষ আর্তনাদ করে নিথর হয়ে গেল মোবারকের দেহ। আলিবাগের বাংলোর বাইরে পড়ে রইল বাহুবলী বিধায়কের মৃতদেহ। হঠাৎ করবি মিলিয়ে গেল এবং তৎক্ষণাৎ বাংলোয় কারেন্ট ফিরে এলো। বাইরে ঢেউয়ের শব্দ পাওয়া যাচ্ছে এখন শুধু। হঠাৎ বাংলোর এক প্রান্ত থেকে বেরিয়ে এলো ঐশী। তার হাতে একটা রিমোট এবং মুখে বাঁকা হাসি। এমন সময় বাংলোর ভিতরে প্রবেশ করলো একজন লোক। তার মুখে এখন চওড়া হাসি। সে এবং ঐশী দুজনেই হো হো করে হেসে উঠল। বেঁচেও ফায়দা করলি আর মরার পরেও আমারই ফায়দা করলি। ওরে বাবা, মালটাকে পুরো ক্লিন বোল্ড করে দিয়েছি আমরা। গলা থেকে ক্ষত চিহ্নের টপটা খুলে কবির সোফায় বসলো। ঐশী তার পাশে এসে বসলো। বিদ্রুপের স্বরে সে বলল, তুমি তো বেকার ভাবছিলে, মালটা তো এইটুকুতেই খালাস হয়ে গেল। কবির একটা সিগারেট ধরিয়ে বলল, শুধু এই হাসি আর হলোগ্রাম দিয়ে যে কেল্লা ফতে হয়ে গেল। হ্যাঁ? ঐশী উজ্জ্বল মুখে বলল, এটাই তো টেকনোলজির কামাল প্রযোজক সাহেব।
আচ্ছা, এবার আমি তোমার নতুন সিনেমা ডাইরেক্টর হচ্ছি তো? সে আর বলতে, চিত্রনাট্য তুমি সলিড সাজিয়েছিলে, আমার প্ল্যানটাকে পূর্ণতা তোমার টিপসগুলোই দিয়েছে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল কবির। আলিবাগে মোবারককে নিয়ে আসার কবিরের মূল কারণ ছিল তাকে রাস্তা থেকে সরানো। সিনেমা ছাড়া কবির মুম্বাইয়ের মাদক চক্রেও এক গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু ইদানিং মোবারক এখানেও ঢুকতে চাইছিল। তার উপর আরও বিভিন্ন জিনিস নিয়ে রেশারেশি শুরু হয়েছিল কবিরের সাথে। কবির আর নিতে পারছিল না, এই করেই চক্রান্ত তৈরি করা। এক উঠতি ইন্টার্ন ঐশীর সাহায্যে মেয়েটাকে বাগিয়ে এনে দুজন মিলে এই জাল বনে কবির। করবীর আদলে তার হলোগ্রাম তৈরি করে সে। করবীর মতো কথা এবং হাসি এক বাচিক শিল্পীকে দিয়ে রেকর্ড করায় সে। বাকিটা ঐশীর সাহায্যে বেশ সুন্দরভাবেই হলো। রাতের শেষ প্রহর, গাড়ি ছুটে চলছে হাইওয়ে ধরে। স্টিয়ারিং ধরে থাকতে থাকতে অতীতের দিনগুলো আবার ভেসে উঠছে কবিরের সামনে। করবীকে খুন করার পর ওর লাশকে ফার্ম হাউসে পুঁতে দেয় ও। প্রতাপকে সে বলেছিল যে সেদিন করবী তাকে ছাড়াই নিজের মতো করে চলে গেছিল। শুরু হয় পুলিশি তল্লাশি। তার বেশ কিছু মাস পরে প্রতাপের ফার্ম হাউস থেকে উদ্ধার হয় করবীর পচা গলা অবশেষ। নিজের একটু পরিচয় কাজে লাগায় পুলিশি মহলে। স্ত্রীর খুনের দায় জেলে ভরতে অসুবিধা হয়নি প্রতাপকে। তারপর তার সমস্ত সাম্রাজ্যের ওপর হক জন্মায় কবিরের। সেই থেকে তার ক্রমশ উত্থান। মনে একটা আলাদা তৃপ্তি পেল কবির। কিছু সপ্তাহ আগে রাহুলের খুনের খবর পেতেই সে ঐশীকে নিয়ে মোবারককে শেষ বন্দি আঁটতে শুরু করে। একটা উর্বর চিত্রনাট্য তৈরি করে সে করবীর প্রেতাত্মাকে নিয়ে। এবার আমিনাকে বিয়ে করে মোবারকের সবকিছু সে নিজে ভোগ করবে, আরও শক্তিশালী হয়ে উঠবে। আর ঠিক সময় মতো আমিনাকেও দরকার হলে তোমাকে ছাড়া আমি পথের কাঁটা সরাতেই পারতাম না ঐশী। তোমাকে দেখে কিন্তু বোঝাই যায় না এই মিষ্টি মুখটার পেছনে লুকিয়ে আছে একটা ধূর্ত মহিলা। ঐশী জানলার বাইরে তাকিয়ে উত্তর দিল, কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বোঝা খুব শক্ত কবির বাবু। কখন যে শিকারে পরিণত হবে সেটা বলা যায় না। মেয়েটার কথাগুলোর মধ্যে বেশ একটা রহস্যময়ী ভাব আছে। কবির বলল, আমার পরের ছবির ডিরেক্টর কিন্তু তুমিই হচ্ছ। তোমার যেরকম খুশি সেইভাবে সিনেমা তৈরি করো, যত টাকা লাগবে আমি দিতে প্রস্তুত। আমাদের জুটি কিন্তু দারুণ জমবে। আমাদের জুটি কিন্তু কালজয়ী হবে, মন্তব্য করলো ঐশী। হঠাৎ গাড়ি থেমে গেল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও স্টার্ট করতে পারলো না কবির। সে ঐশীকে বলল, মনে হচ্ছে ইঞ্জিনে ঝামেলা হয়েছে, আমি দেখছি। তাড়াতাড়ি করো কিন্তু, বলল ঐশী। ঠান্ডাটা এখানে খুব বেশি, চারিদিকে ঘন কুয়াশা। গাড়ির বনেটটা খুলতেই কবিরের মুখে খেলে গেল একটা চেনা ক্রূর হাসি। মোবারক গেছে, এবার ঐশীর পালা। মনে মনে কবির বলল, সালা নির্দেশক হবে আমার ছবি, আমি ঘাসে বুক দিয়ে চলি নাকি? একদিন আমাকে ব্ল্যাকমেল করা শুরু করবি আর আমি কি বুঝতে পারবো না নাকি? মোবারককে হারাতে সাহায্য করেছিস আর আমি নাকি তার জন্য তোর কাছে কৃতজ্ঞ থাকবো। এবার তুইও চিরনিদ্রা শুয়ে পড়। কবির পকেট থেকে ধীরে ধীরে নিজের ছুরিটা বার করলো। এটা দিয়ে সে করবীকে শেষ করেছিল 20 বছর আগে। আজ আবার এটা কাজে লাগতে চলেছে। দূরে খাদের দিকে তাকালো কবির। ঐশীকে শেষ করে গাড়িটা সোজা সে ঠেলে দেবে ওই খাদে। বনেটটা বন্ধ করলো এবার কবির এবং সঙ্গে সঙ্গে চমকে গেল। কোথায় ঐশী? সিট তো খালি। গাড়ির ভেতরটা দেখতে ঢুকলো কবির এবং সাথে সাথে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। পিছনে সিটের নিচে পড়ে আছে ঐশীর দেহ। তার মাথাটা পুরো পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই কবিরের কানের কাছে ফিসফিসিয়ে একটা কণ্ঠস্বর বলে উঠল, মনে আছে আমাকে? সঙ্গে সঙ্গে ঘুরে বসলো কবির। তার পাশের সিটে বসে আছে করবী। আবার সে হাসি মুখে বলল, কি রে গুড্ডু, এতগুলো বছর ধরে অপেক্ষা করেছি আমি তোর জন্য, তোর সাথে আবার মিলিত হওয়ার জন্য। আমার দেখে তুই ভয় পাচ্ছিস? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। তুই 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 কি করে ফিরে এলি? তুই ফিরে আসতে পারিস না, তুই মরে গেছিস। আমি 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 নিজে তোকে মেরেছি, তুই কি করে ফিরে আসতে পারিস? চিৎকার করে উঠলো কবির। অট্টহাসিতে ফেটে পড়লো করবীর প্রেতাত্মা। আমি ফিরে এসেছি নিজের লাভ ছোড়ার বদলা নিতে। রাহুলকে নিজের হাতে শাস্তি দিয়েছি আর মোবারককে তুই নিজেই শেষ করবি। এবার তোকে আমি নিয়ে যাব। আমার পেটে তো তোর বাচ্চা আছে গুড্ডু। আমরা আবার দেখো, বেঁচে থাকতে আমি যা পাইনি এবার সেটা আমি পাবো। হাই গুড্ডু, হাই হাই। কবির গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই জানলা দরজা কিছুই খুলতে পারলো না। হঠাৎ কবির দেখলো তার হাতে ধরা ছুরিটা তার নিজের গলার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছুতেই সে সেটা সরাতে পারছে না। বৃথা হুটোপুটি করিস না গুড্ডু, আজ আমাদের এক হওয়ার দিন। শীতল কণ্ঠে বলে উঠলো করবী। কবিরের চোখ ভারী হয়ে আসতে লাগলো। জীবনের সমস্ত পাপ ভেসে উঠলো বায়োস্কোপের মতো তার চিত্তে। ছুরিটা একদম গলার কাছে চলে এসেছে। পর মুহূর্তে সেটা কবির চালিয়ে দিল। তার গলা থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসছে। ভেসে গেল গাড়ির জানলা, স্টিয়ারিং এবং সিট। কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিথর হয়ে গেল বিশিষ্ট প্রযোজক কবির দাস। গাড়িতে পড়ে রইল ঐশী এবং মোবারকের লাশ। ধীরে ধীরে করবীর আত্মা মিলিয়ে যেতে লাগলো। মুক্তি, চির মুক্তি, মুক্তি বলে উঠল করবী। ভোর হয়ে আসছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে পুনাগামী পাহাড়ি হাইওয়েতে।
নতুন বছর নতুন শুরুর সন্দেশ নিয়ে এসেছে। করবী মুক্তি পেল, তার সমস্ত দুঃখ সমস্ত কষ্টের প্রতিশোধ নিয়েছে সে। অপ্সরার মতো সেই প্রাণোচ্ছল মেয়েটা মিলিয়ে গেল পঞ্চভূতে। আজকের গল্প এই পর্যন্তই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবেন, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে আমাদের এই গল্পগুলি পৌঁছে যেতে পারে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবী ও পরিবারের সাথে। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং কি কি খামতি থাকলো গল্পের মধ্যে সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।